ছোটবেলা থেকেই সুপার হিরো বলতে আমরা কি বুঝি? স্পাইডারম্যান বা সুপারম্যানের মতো কেউ যে বিপদের সময় স্টাইল করে উড়ে এসে মানুষদেরকে বাঁচাবে আর সবাই আনন্দে হাততালি দেবে, তাই তো? কিন্তু একবার ভাবুন তো, যদি এমন কোন সুপার হিরো থাকে যে কিনা হিরোগিরি করার বদলে সারাদিন রাস্তার পাশে মাতাল হয়ে পড়ে থাকে, যে কারো জীবন বাঁচাতে গেলে উল্টো শহরের কোটি কোটি টাকার ক্ষতি করে দেয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমনই এক অদ্ভুত সুপার হিরোর গল্প শোনাবো যাকে দেখলে মানুষ খুশি হওয়ার বদলে উল্টো ইচ্ছে মতো গালাগালি করতে শুরু করে। কিন্তু ভাবছেন এ আর এমন কি? আরে আসল টুইস্ট তো লুকিয়ে আছে গল্পের মাঝখানে। এই ছন্ন ছাড়া মাতাল লোকটার পেছনে লুকিয়ে আছে 1000 বছরের পুরনো বিশাল রহস্য। গ্যারান্টি দিচ্ছি গল্পের মাঝখানের টুইস্টটা আপনার মাথা ঘুরিয়ে ছাড়বে। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম হ্যাংকক, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা টিভিতে একটা লাইভ নিউজ দেখতে পাই। কিছু গুন্ডারা চুরি করার পর পুলিশের গাড়ি থেকে ফুল স্পিডে পালিয়ে যাচ্ছে। এদিকে রাস্তার ঠিক পাশে একটা বেঞ্চে আমাদের হিরো শুয়ে আছে। না, কোনো হিরোইক পোজে না, পুরো মাতাল হয়ে বেভরে ঘুমাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটাই এই শহরের সুপার হিরো, যার নাম হ্যাংকক। এই বেচারা না আছে কোনো পরিবার, না আছে কোনো বাড়ি গাড়ি, যেখানে একটু জায়গা পায় সেখানেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ সেখানে একটা পিচ্চি ছেলে এসে তাকে ধাক্কা দিয়ে বলে, এই মাতাল, চোখ কান কি অন্ধ হয়ে গেছে নাকি? দেখো সামনে টিভিতে কি দেখাচ্ছে। হ্যাংকক এক চোখ খুলে টিভির দিকে তাকায়, আর সে দেখতে পায় সেখানে লাইভে ওই গুন্ডারা পালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের হিরোর এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে সোজা বলে ওঠে, আমি কি তোমাদেরকে বাঁচানোর কোনো কন্ট্যাক্ট নিয়েছি নাকি? যাও ভাগো এখান থেকে। ছেলেটা রেগে গিয়ে যাওয়ার সময় তাকে আবারও মাতাল বলে গালি দেয়। আর ভাইরে ভাই, এই মাতাল শব্দটা শুনলেই হ্যাংককের মাথায় যেন আগুন জ্বলে যায়, কারণ পুরো শহরের মানুষ তাকে এই একই নামে ডাকে, মানে খ্যাপায় আর কি। আর এরপর শুরু হয় আসল অ্যাকশন। হ্যাংকক তার ভাঙা সানগ্লাস পরে হাতে মদের বোতল নিয়ে সোজা উড়াল দেয়, কিন্তু পথে সে এতটাই বেপরোয়া ভাবে উড়ে যায় যে শহরের অনেক সাইনবোর্ড আর রাস্তা ভেঙে চুরমার হয়ে যায়। সে সোজা গিয়ে ল্যান্ড করে গুন্ডাদের গাড়ির ঠিক ভিতরে। গুন্ডারা তো তাকে দেখেই ভয়ে গুলি চালাতে শুরু করে, কিন্তু হ্যাংকক তো সুপার হিরো, গুলি কি আর তার গায়ে আঁচড় কাটতে পারে? কিন্তু হ্যাঁ, গুলির কারণে তার হাতে থাকা মদের বোতল আর চোখের সানগ্লাসটা ছিদ্র ছিদ্র হয়ে যায়। ব্যাস, এবার হ্যাংকক রেগে ফায়ার। সে নিজের দুই পা গাড়ির ফ্লোর দিয়ে ঢুকিয়ে সোজা রাস্তার সাথে লাগিয়ে দেয়। আসলে তার প্ল্যান ছিল গাড়িটাকে ব্রেক করা, আর হয়ও তাই। কিন্তু এইদিকে এই গাড়ি ব্রেক করতে গিয়ে রাস্তা ভেঙে পুরো একাকার। গুন্ডারাও রেগে গিয়ে মাতাল বলে তাকে গালি দেয়। গালি শুনে হ্যাংকক পুরো গাড়িটাকে শূন্যে ভাসিয়ে এমন ভাবে কয়েকটা বিল্ডিং এর সাথে ধাক্কা মারে যে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যায়। আর এরপর উঠতে উঠতেই গাড়িটাকে একটা উঁচু বিল্ডিং এর টাওয়ারে শুয়ের মতো গেঁথে দেয়, আর সেখান থেকে উড়ে চলে যায়। পরের দিন নিউজে দেখা যায় হ্যাংকক গুন্ডাদেরকে তো ধরেছে, কিন্তু সাথে শহরের প্রায় 90 লাখ ডলারের ক্ষতিও করেছে। আর এইসব দেখে মানুষ থেকে টিভিতে ইচ্ছা মতো গালাগালিও করছে। অন্যদিকে বারে বসে টিভি দেখতে থাকা হ্যাংককের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে এখনো একদম চিল মুডে ড্রিঙ্কস করছে। আসলে শহরের মানুষের এইসব কথাবার্তা শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গেছে, যাকে বলে একদম ঢিট। যাই হোক, এরপর আমরা একটা রেল লাইনের সিন দেখি। রয় নামের একজন সাধারণ মানুষ গাড়ির রেল লাইনে ঠিক মাঝখানে আটকে গেছে। সামনে পেছনে জ্যাম, গাড়ি স্টার্টও নিচ্ছে না। আর ওই দিক থেকে আস্ত একটা ট্রেন ফুল স্পিডে ধেয়ে আসছে। রয় তো চোখ বন্ধ করে ভেবেই নিয়েছে আজই আমার শেষ দিন। কিন্তু ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের হ্যাংকক। সে পাহাড়ের মতো ট্রেনটার সামনে দাঁড়িয়ে পড়ে। ট্রেন আর কিছুই করতে পারে না। রয় তো ওই যাত্রায় বেঁচে যায়। অন্যদিকে হ্যাংককের তো কিছুই হয়নি, বরং ট্রেনের মাথাটাই পুরো দুমড়ে মুচড়ে গেছে। হ্যাংকক ভাবছিল এবার তো সে একজনের জীবন বাঁচিয়েছে, এবার অন্তত মানুষজন হয়তো তাকে থ্যাংক ইউ বলবে। কিন্তু সে পেছনে ফিরে দেখে ট্রেন থামলেও ট্রেনের সব বগিগুলো লাইন থেকে উল্টে পাল্টে পড়ে আছে। আর সেই বগিগুলোর কারণেই চারিদিকে এক বিশাল ধ্বংসযজ্ঞ। আর এজন্যই আশেপাশে থাকা মানুষগুলো সবাই রেগে আগুন। তারা চিৎকার করে বলছিল, এই মাতাল, তোর জন্য আমাদের এত ক্ষতি হলো, তুই দূর হ এখান থেকে। কিন্তু এই ভিড়ের মধ্যে শুধু রয় এগিয়ে এসে হ্যাংককের সাথে হাত মিলিয়ে তাকে ধন্যবাদ জানায়, কারণ সে জানে আজ হ্যাংকক না থাকলে সে কোনোদিন তার পরিবারের মুখও দেখতে পেত না। এরপর রয় হ্যাংকককে অনুরোধ করে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য। আর এত বছর পর কেউ একজন হ্যাংকককে ধন্যবাদ দিয়েছে, তাই সে তার একমাত্র ফ্যানকে মোটেও হতাশ করতে চায় না। আর তাই হ্যাংকক রয়ের গাড়িটাকে শূন্যে ভাসিয়ে স্টাইল করে রয়ের বাড়ির সামনে ল্যান্ড করে। হ্যাংকক সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু রয় তাকে রিকোয়েস্ট করে বলে, আমাদের ডিনার প্রায় রেডি, চলো তুমি আমাদের সাথে খেয়ে যাও। কিন্তু দেখা যায় রয়ের স্ত্রী তখন দৌড়ে বাইরে আসে, আর সে হ্যাংকককে দেখে বলে, এই লোকটা সেই লোকটা না যে শহরে সবকিছু ভাঙচুর করে বেড়ায়? তারপরেও রয় কোনো মতে হ্যাংকককে রাজি করায়। আর এরপর বাড়ির ভিতরে ঢুকতেই দেখা যায় রয়ের ছেলে হ্যাংকক বাড়িতে আসায় ভীষণ খুশি, কারণ সে হ্যাংককের বড় ফ্যান। কিন্তু অন্যদিকে দেখা যায় রয়ের স্ত্রী ক্যারেন তাকে একদমই পছন্দ করছে না। ডিনার টেবিলে বসে রয়ের ছেলে অ্যারন হ্যাংকককে বলে যে পাড়ার একটা ছেলে তাকে খুব বিরক্ত করে। হ্যাংকক তখন তাকে একটা অদ্ভুত বুদ্ধি দেয়। সে বলে সোজা গিয়ে ওই ছেলের দুই পায়ের মাঝখানে জোর একটা লাথি মেরে দিবে। এটা শুনে তো ক্যারন রেগে ফায়ার, বাচ্চাদেরকে এইসব উল্টাপাল্টা কি শেখাচ্ছ? খাওয়া শেষে রয় হ্যাংকককে বলে যে সে একজন পিআর এজেন্ট, মানে সেলিব্রিটিদের প্রমোশনের দায়িত্ব থাকে তার উপর আর কি। আর এরপর রয় আরো বলে, আমি চাই তুমি নিজেকে বদলাও, মানুষ যেন তোমাকে ভালোবাসে। সে হ্যাংকককে নিজের একটা ভিজিটিং কার্ড দেয় আর বলে, যদি কখনো আমার কোনো প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাকে ফোন করবে। এরপর হ্যাংকক সেখান থেকে উড়ে চলে যায়। কিন্তু
কিন্তু ওই যে আবারও রাস্তার 12টা বাজিয়ে দিয়ে যায় আর কি। যাই হোক, সেদিন রাতে দেখা যায় রয় আর ক্যারেন হ্যাংকককে নিয়ে কথা বলছিল। ক্যারেন বলছিল যে শহরে কেউ তাকে পছন্দ করে না, কিন্তু রয় বলে যে হ্যাংকক আসলে খারাপ মানুষ না, তার মনটা ভালো, শুধু তাকে একটু শুধরানোর দরকার। অন্যদিকে হ্যাংকক ছাদের উপর বসে তাদের সব কথা শুনছিল। সে বুঝতে পারে যে রয় সত্যি খুব ভালো মনের মানুষ, কিন্তু অন্যদিকে তার ক্যারেনকে একটুও পছন্দ হচ্ছিল না। যাই হোক, তারপরেও হ্যাংকক মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে এবার থেকে নিজেকে পাল্টাবে, আর যারা তাকে গালি দেয় তাদের সামনে সে সত্যিকারের হিরো হয়ে দেখাবে। পরের দিন হ্যাংকক আবারও রয়ের বাড়ির সামনে আসে। সেখানে একটা ছেলে তাকে আবারও মাতাল বলে গালি দেয়। হ্যাংকক তার নাম জিজ্ঞেস করে বুঝতে পারে আরে এটা তো সেই ছেলে যে রয়ের ছেলেকে বিরক্ত করত। কিন্তু অন্যদিকে মাতাল শব্দটা শুনে হ্যাংককের মাথার তারও ছিঁড়ে যায়। তাই সে এবার খুব শক্তভাবে ছেলেটার কানের কাছে এসে বলে সাহস থাকলে আরেকবার মাতাল বলে দেখাও। কিন্তু দেখা যায় ছেলেটা আসলেই সাহসী, তাই সে তাকে আবারও মাতাল বলে গালি দেয়। আর যায় কোথায়, হ্যাংকক কোনো কথা ছাড়াই তাকে সোজা হাওয়ায় মেঘের উপরে ছুড়ে মারে। ঠিক তখনই রয় বাড়ি থেকে বেরিয়ে আসে। সে হ্যাংকককে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে, কোনো সমস্যা? কিন্তু হ্যাংকক কোনো মতে মাথা নাড়িয়ে বলে না না, কোনো সমস্যা নেই। এদিকে ঠিক তখনই দেখা যায় সেই ছেলেটা আকাশের উপর থেকে নিচের দিকে পড়ছে, আর সে ভীষণ জোরে চিৎকার চেঁচামেচি করছিল। মাটিতে পড়ে ঠিক আলু ভর্তা হয়ে যাওয়ার একটু আগেই হ্যাংকক তাকে আবারও ক্যাচ ধরে ফেলে। সে এমন ভাব করে যেন কিছুই হয়নি, কিন্তু এদিকে ভয়ে ছেলেটার অবস্থা খারাপ। সে কান্না করতে করতে বাড়ির দিকে চলে যায়। রয় তখন জিজ্ঞেস করে ব্যাপারটা কি, কিন্তু হ্যাংকক তখন বলে আরে কিছুই না, ওই ছেলেটাই উল্টো আমার কাছে এসে বলছিল আঙ্কেল আঙ্কেল আমাকে একটু হাওয়ায় উড়াও না, তাই একটু ওর মনের ইচ্ছা পূরণ করলাম আর কি। যাই হোক, এরপর রয় হ্যাংকককে নিয়ে তার বাড়ির ভেতরে যায়, আর এরপর সে হ্যাংকককে তার কিছু পুরাতন ভিডিও দেখাতে শুরু করে, যেখানে দেখা যায় মানুষ হ্যাংকককে কেন ঘৃণা করবে না। একবার সে আকাশ থেকে একটা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এসে পড়ে। তার শরীরে সব জামা কাপড় পোড়া আর ছেঁড়া ছিল। সে হঠাৎ করেই ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে কিছু আইসক্রিম চুরি করে সেগুলো খেতে শুরু করে, আর সেখানে থাকা বাচ্চাগুলো তাকে নিয়ে মজা করছিল। কিন্তু হ্যাংকক বলে এটা কখনকার ভিডিও, আমার তো কিছুই মনে পড়ছে না। যাই হোক, এরপর আরেকটা ভিডিও দেখানো হয়, যেখানে দেখা যায় বিশাল একটা তিমি মাছ সাগরের তীরে সে আটকে গিয়েছিল, আর সেখানকার মানুষজন বালতিতে করে পানি এনে তিমি মাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় আমাদের হ্যাংকক, আর সে তিমিটার লেজ ধরে তাকে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। আসলে সে তিমিটাকে বাঁচানোর চেষ্টাই করছিল, কিন্তু দেখা যায় তিমিটা উড়ে গিয়ে সোজা একটা নৌকার উপরে পড়ে, আর সেই নৌকাটা ভেঙে চুরমার হয়ে যায়। অন্যদিকে তিমিটাও আহত হয়। এরপর রয় বলে তুমি কি জানো ওই বোটের মালিক তোমার নামে কেস করেছে। রয় তাকে আরো বলে ভাই তুমি মানুষের কাজ বানাও কম বিগড়াও বেশি, তুমি কিছুদিন জেলে থাকো, দেখবে মানুষের যখন তোমাকে দরকার পড়বে তারাই তোমাকে ডেকে নেবে। প্রথমে রাজি না হলেও হ্যাংককের আসলে কোনো উপায় ছিল না, তাই সে রয়ের কথায় রাজি হয়ে যায়। আসলে রয় তাকে তার ইমেজটা ঠিক করার জন্য হেল্প করছিল। হ্যাংকককে দেখা যায় সে জেলে চলে গেছে। জেলে ঢোকার পর সব গুন্ডারা তাকে চারিদিক থেকে ঘিরে ধরে, কারণ তাদের সবাইকে তো হ্যাংককই এই জেলে পাঠিয়েছিল। একটা বিশাল শরীরের গুন্ডা এসে হ্যাংককের সামনে দাঁড়িয়ে পড়ে। হ্যাংকক তাকে প্রথমে ভালোভাবেই বলে যদি নিজের ভালো চাও তাহলে আমার সামনে থেকে সরে যাও, কিন্তু কে শোনে কার কথা। গুন্ডাটা তারপরও ভাব নিয়ে হ্যাংককের সামনে দাঁড়িয়ে আছে। এরপরেই ঘটে একটা বিশাল অদ্ভুত ঘটনা। হ্যাংকক পাশে থাকা একটা ছোট গুন্ডার মাথা ধরে সোজা ওই বড় গুন্ডার হ্যাঁ যেটা দেখছেন সেটাই, মানে বুঝতেই পারছেন, পেছনে ঢুকিয়ে দিয়েছে। এই সিনটা দেখে বাকি গুন্ডাগুলো ভয়ে এমনিতেই পিছিয়ে যায়। আর পাবেই না কেন ভাই, চিন্তা করে দেখুন এই দুটো গুন্ডার অবস্থায় কি ভয়ানক খারাপ। একজন তো পুরো অন্ধকারে ডুবে গেছে, আরেকজন বুঝতে পারছে না জিনিসটা এখন বের হবে কিভাবে। কিন্তু এদিকে ঘটে আরেক ঘটনা। হ্যাংকক জেলে থাকায় শহরের ক্রাইম রেট আবারও মারাত্মকভাবে বেড়ে গেছে। চুরি ডাকাতি সব ডাবল। মানুষ আস্তে আস্তে বুঝতে পারে যে হ্যাংকক যেমনই হোক সে থাকলে শহরটাতে কিছুটা শান্তি ছিল। রয় জেলে এসে হ্যাংকককে শেখায় যে কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। কিন্তু তারা যখন ফোনে কথা বলছিল তখন হ্যাংকক রয়ের কথা ঠিকঠাক শুনতে পাচ্ছিল না। সামনে থাকা গ্লাসে একটা বড় ছিদ্র করে ফেলে। আসলে হ্যাংকককে দেখলেই বোঝা যায় তার মধ্যে এমন শক্তি আছে যে সে ইচ্ছা করলে এই জেল ভেঙে চলে যেতে পারে। কিন্তু তখনই রয় হ্যাংকককে বলে আদালত থেকে তোমার রায় এসেছে, তোমার 8 বছরের সাজা হয়েছে। এটা শুনেই হ্যাংককের মাথা খারাপ হয়ে যায়। সে বলে 8 বছর তো দূরে থাক, আমি এই জায়গায় আর একটা দিনও থাকতে পারবো না। এটা বলেই সে সামনের পুরো জানলাটা উপড়ে ফেলে আর সোজা জেল থেকে বেরিয়ে যাচ্ছিল। আশেপাশে থাকা পুলিশগুলো সবকিছুই দেখছিল, কিন্তু কারো মধ্যে এতটুকু সাহস নেই কেউ হ্যাংকককে এসে থামাবে। যাই হোক, রয় তখন তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে দেখো তুমি জেলে থাকায় এমনিতেই বাইরে ক্রাইম রেট বেড়ে গেছে, তাই আর কয়েকটা দিন কষ্ট করো। আমি নিশ্চিত শহরের মানুষই তোমাকে নিজে থেকেই বাইরে বের করে নিয়ে যাবে, আর এটাই তোমার শেষ সুযোগ। এই সুযোগটা হাতছাড়া হলে হয়তো আর কখনোই মানুষ তোমাকে ভালোবাসবে না। এই কথাটা শুনেই হ্যাংকক থেমে যায় আর সে সিদ্ধান্ত নেয় যাই হোক আর কয়েকটা দিন এখানে কাটানো যেতে পারে। এভাবেই একদিন হ্যাংকক জেলের ভিতরে বাকি সবার সাথে বাস্কেটবল খেলছিল, কিন্তু দেখা যায় সে বলটাকে
বিশাল দূর থেকে সোজা বাস্কেটবলের জালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল। আর এটা দেখে বাকি কয়েদিদের তো খেলার ইচ্ছেটাই মরে যায়। যাই হোক, তখনই বাস্কেটবল খেলতে খেলতে বলটা উড়ে গিয়ে জেলের বাইরে গিয়ে পড়ে। আর হ্যাংকক তখন একটা লাফ দিয়ে জেলের বাইরে চলে যায় বলটাকে নিয়ে আসার জন্য। জেলের বাইরে গিয়েই তার মন চাচ্ছিল সে যেন আবারও মুক্ত আকাশে উড়ে বেড়ায়। অন্যদিকে জেলের ভেতরেও থমথমে পরিবেশ। সবাই চিন্তা করছিল হ্যাংকক হয়তো এখনই চলে যাবে, কিন্তু তখনই তার রয়ের কথা মনে পড়ে। ভালো মানুষ হতে হবে। তাই হ্যাংকক বলটা নিয়ে চুপচাপ আবার জেলের মধ্যে চলে আসে। এরপর দেখা যায় একদিন সে বেভরে ঘুমাচ্ছে। ঠিক তখনই একজন পুলিশ অফিসার এসে হ্যাংকককে ডেকে তোলে আর বলে, পুলিশ কমিশনার তোমাকে ডাকছে, তার তোমার সাহায্যের প্রয়োজন। আসলে শহরের একটা ব্যাংকে কিছু ডাকাতরা হামলা করেছে। শুধু হামলাই না, তারা বেশ কিছু মানুষদেরকে জিম্মিও করেছে। আর পুলিশ ফোর্স কিছুতেই এই পুরো পরিস্থিতি সামলাতে পারছিল না। আর তাই বাধ্য হয়ে পুলিশ কমিশনার হ্যাংকককে ডেকেছে। হ্যাংকক তো এই দিনটার অপেক্ষায় ছিল। সে নিজের নখ দিয়ে নিজের দাড়ি ক্লিন শেভ করে। ভাবুন একবার কতটা ধারালো তার হাতের নখ। এরপর সে রয়ের দেওয়া একটা সুন্দর সুপারহিরো স্যুট পরে ব্যাংকের সামনে গিয়ে একদম পারফেক্ট ল্যান্ডিং করে। এই প্রথম সে কোনো বিল্ডিং না ভেঙে ল্যান্ড করেছে। রয়ের কথা মতো সে পুলিশদেরকে বলে গুড জব, কিন্তু পুলিশ কমিশনার তাকে উল্টো বলে গুড জব বাদ দাও। ব্যাংকের মধ্যে ডাকাতরা ভারী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর তারা অনেক মানুষকে জিম্মিও করেছে। এদিকে আমার একজন পুলিশ অফিসার ঘায়েল হয়ে ব্যাংকের সামনে আটকে আছে। তাই আমি চাই সবার আগে তুমি আমার অফিসারকে বাঁচাও আর তারপর ব্যাংকের ভিতরে গিয়ে ডাকাতগুলোকে ধরবে। এই প্রথম হ্যাংকক কারো কথা শুনছে। হ্যাংকক প্রথমেই সেই পুলিশ অফিসারের কাছে যায় আর তারপর তার কাছে গিয়ে একটু বেশি ভালো মানুষ হওয়ার অভিনয় করছিল। সে পুলিশ অফিসারকে বলে, ম্যাম আমি কি আপনাকে টাচ করতে পারি? এদিকে পুলিশ অফিসারের গায়ে গুলি লেগেছিল। সে ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু আমাকে এখান থেকে সরাও। এটা শুনতেই হ্যাংকক এক হাতে তাকে তুলে নেয় আর অন্য হাতে একটা আস্ত গাড়ি তুলে নেয় আর সেটাকে শিল্ড বানিয়ে পুলিশ অফিসারকে সেফলি পুলিশ কমিশনারের কাছে পৌঁছে দেয়। এরপর সে পুলিশদেরকে আবারও বলে গুড জব। তারপর নিজের স্টাইলে ব্যাংকের ভেতরে গিয়ে ঢোকে। আমরা দেখতে পাই ব্যাংকের ভেতরে 4 জন ডাকাত অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল আর অন্যদিকে যাদেরকে জিম্মি করা হয়েছিল তাদের সবার শরীরে বোমা বেঁধে রাখা হয়েছে। ডাকাতরা সবাই অস্ত্র নিয়ে রেডি ছিল, ভেতরে কেউ ঢুকলেই তাকে গুলি করে দেবে। কিন্তু হ্যাংকক জানালার কাঁচ ভেঙে এত দ্রুত ভেতরে ঢোকে আর সেখান থেকে একজন ডাকাতকে উঠিয়ে নিয়ে যায়, যে বাকিরা কোনো কিছু দেখতেই পায়নি। আর এভাবেই সে এক এক করে 3 জন ডাকাতকে বাইরে নিয়ে যায়। তারপর যে দলের লিডার ছিল হ্যাংকক তার সামনে এসে দাঁড়ায় আর তখনই ডাকাত দলের লিডার হাতে একটা রিমোট দেখিয়ে হ্যাংকককে বলে, আমার হাতে এই রিমোটটা দেখছো, এটা চাপ দিলেই এখানে থাকা সবাই সহ পুরো ব্যাংকটাই উড়ে যাবে, তাই ভুলেও আমার কাছে আসবে না। এদিকে হ্যাংকক তার কথা শুনছিল আর আলতু ফালতু বিভিন্ন ব্যাপারে কথাও বলছিল। আর কথা বলতে বলতেই সে পাশ থেকে একটা স্টিলের প্লেট নিয়ে সেটাকে তার নখ দিয়ে ছিলে ধারালো বানাচ্ছিল। কিন্তু এইসব আলতু ফালতু কথা শুনে ডাকাত দলের লিডার হঠাৎ করেই হ্যাংকককে তার সেই চিরচেনা গালিটা দিয়ে বসে। সে হ্যাংকককে মাতাল বলে। এটা শুনেই হ্যাংকক লোকটাকে বলে, তুমি কি বললে, আরেকবার বলো। এদিকে হাতে বোমের রিমোট নিয়ে লিডারও বেশ কনফিডেন্সের সাথেই আবারও হ্যাংকককে মাতাল বলে। আর এরপরেই সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই হ্যাংকক একটা হাত নিয়ে বাইরে আসছে। আসলে এটা সেই ডাকাত দলের লিডারেরই হাত ছিল, যেই হাতে সে রিমোটটা ধরে রেখেছিল। হ্যাংকক সেই স্টিলের প্লেটটা ছুঁড়ে মেরে তার একটা হাতই কেটে ফেলেছে। যাই হোক, এই প্রথম শহরের সব মানুষ তাকে দেখে হাততালি দেয়, তাকে হিরো সম্মান দেয়, কারণ এই প্রথমবার হ্যাংকক কারো ক্ষতি না করে ভালো কাজ করেছে। ওই রাতে হ্যাংকক রয় আর তার স্ত্রীর সাথে ডিনারে যায়। ডিনার করতে করতেই রয় হঠাৎ করেই হ্যাংকককে বলে, আচ্ছা তুমি হয়তো আমাদের এই গ্রহ থেকে না, হয়তো তুমি কোনো এলিয়েন, তা না হলে তোমার কাছে এমন শক্তি তো আসার কথা না। তুমি কি জানো তুমি কিভাবে এই শক্তি পেয়েছো? তখন হ্যাংকক বলতে থাকে, না, একবার আমি মাথায় ভীষণ জোরে আঘাত পেয়েছিলাম আর তারপর থেকে আমার আগের কোনো কথাই মনে নেই। হ্যাংকক আরো বলে, আমার মনে হয় আমার মাথায় ওই আঘাতের কারণেই আমি এমন সুপার পাওয়ার পেয়েছি। তার আগে হয়তো আমিও সাধারণ কোনো মানুষই ছিলাম। সে বলে, আমাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে নার্স যখন আমাকে ইঞ্জেকশন দিতে যায় তখন তার ইঞ্জেকশনের সুচ বাঁকা হয়ে গিয়েছিল আর আমার মাথায় থাকা আঘাত একা একাই আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিল। আমাকে দেখে ডাক্তাররা অনেক অবাক হয়েছিল। আমার পকেটে তখন শুধুমাত্র 2টো মুভির টিকিট ছিল, কিন্তু এই মুভিটা 80 বছর আগের। তার মানে আমি যে ঘটনাটা বলছি সেটা 80 বছর আগের কথা। হ্যাংকক আরো বলে, তখন হাসপাতালে আমাকে দেখতে কেউ আসেনি, তার মানে আমার হয়তো এই দুনিয়াতে কেউ নেই। আর এখন এটা ভাবলে আমার নিজেকে অনেক একা মনে হয়, কারণ 80 বছর আগে যারা হয়তো আমাকে চিনতো তারা হয়তো কেউ এখন আর বেঁচে নেই, শুধু আমি একাই থেকে গেছি। এগুলো বলতে বলতে হ্যাংকক বেশ ইমোশনাল হয়ে পড়ে। আর তখনই একটা অদ্ভুত বিষয় ঘটে। দেখা যায় রয়ের স্ত্রী ক্যারেনের চোখেও পানি চলে এসেছে। রয় তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? ক্যারেন তখন বলে, আসলে হ্যাংককের কথাগুলো শুনে আমার মনটাও খারাপ হয়ে গেছে। যাই হোক, ডিনারের পর রয় বেশি মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিল, তাই হ্যাংকক তাকে ধরে বিছানায় শুয়ে দেয়। এরপর হ্যাংকক ক্যারেনের সাথে কথা বলতে রান্নাঘরে আসে, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে কিছু একটা ঘটে আর একটা অদ্ভুত ফিলিংস কাজ করতে শুরু করে। তারা একে অপরকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু তখনই ক্যারেনের কিছু একটা হয় আর ক্যারেন হঠাৎ করে
করেই হ্যাংকককে তুলে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মানে চিন্তা করা যায়, একটা সাধারণ মেয়ে সুপারহিরোকে তুলে ছুঁড়ে মারছে, আর সে এত জোরে মেরেছিল যে বাড়ির দেয়াল ভেঙে হ্যাংকক সোজা বাইরে একটা গাড়ির উপর এসে আছড়ে পড়ে। হ্যাঁ, আমার মতো হ্যাংককও কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেছে। সেও বুঝতে পারছিল না কি ঘটলো কেবল। মানে যাকে ট্রেনের ধাক্কাও নাড়াতে পারে না তাকে একটা সাধারণ মেয়ে এইভাবে মারলো। কিন্তু সে কিছু বলতে যাবে, ঠিক তার আগে ক্যারেন বাড়ির বাইরে বেরিয়ে আসে, আর সে হ্যাংককের সামনে এসে বলে, হ্যাঁ আমিও ঠিক তোমারই মতো, কিন্তু খবরদার এই কথা যেন আমার হাজবেন্ড জানতে না পারে, আর এখন তুমি এখান থেকে চলে যাও। পরের দিন সকালে রয় বাড়ির ভাঙা দেয়াল দেখে অবাক হয়ে তাকায়, কিন্তু ক্যারেন তখন মিথ্যা কথা বলে যে গত রাতে নাকি হ্যাংকক হাঁচি দিয়েছিল আর তাই দেওয়াল ভেঙে গেছে। তারা কথা বলছিল, ঠিক তখনই হ্যাংককও সেখানে চলে আসে, আর হ্যাংকক বাড়িতে ঢুকতে ঢুকতেই দেখে ক্যারেন তার হাজবেন্ডের সামনে দুর্বল হওয়ার নাটক করছিল। মানে সে একটা বইমের ঢাকনাও খুলতে পারছিল না। রয় হ্যাংককের সামনে গিয়ে বলে, খবরদার আমার সামনে কখনো হাঁচি দিও না। হ্যাংকক প্রথমে কিছুই বুঝতে পারছিল না, সে বলে মানে কি, কিন্তু তখন ক্যারেন বলে, আরে গত রাতে তুমি যে হাঁচি দিয়েছিলে তার কারণে যে ওয়াল ভেঙে গেছে আমি সেটা রয়কে বলছিলাম। যাই হোক, ক্যারেনের এই ইশারা দেখে হ্যাংকক বুঝতে পারে ঘটনা কি। ঠিক তখনই রয়ের ফোনে একটা ফোন আসে, আর সে কথা বলার জন্য বাড়ির বাইরে যায়। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে হ্যাংকক প্রথমে একটা কাঁটা চামচ নিয়ে এসে ক্যারেনের পিঠে ঢুকিয়ে দেয়, কিন্তু দেখা যায় কাঁটা চামচ বেঁকে গেছে। এরপর সে পাশে থাকা একটা বেলুন নিয়ে বিশাল জোরে ক্যারেনের মাথায় একটা বাড়ি দেয়, কিন্তু দেখা যায় বেলুনটা ভেঙে একাকার হয়ে গেছে। ক্যারেনের কিছুই হয়নি, কিন্তু এত কিছুর পরেও হ্যাংককের বিশ্বাসই হচ্ছে না। তাই সে দুই হাতে দুটো প্যান নিয়ে ক্যারনকে বাড়ি দিতেই যাবে। ঠিক তখনই ক্যারন পিছনে ফিরে বলে, অনেক হয়েছে, তোমার নাটক থামাও। হ্যাংকক তখন আস্তে আস্তে তাকে বলে, না মোটেও শেষ হয়নি, তুমি আজকে আমার সাথে একা দেখা করবে, তোমার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রয় যখন অফিসে যায়, ক্যারেন সোজা উড়ে হ্যাংককের ঠিকানায় আসে, আর সে হ্যাংকককে বলে, এখন জিজ্ঞেস করো তোমার কি জানার আছে। হ্যাংকক তখন জিজ্ঞেস করে, আমরা দুজন আসলে কে, আর আমাদের কাছে এই শক্তি কিভাবে আসলো। ক্যারেন তখন আস্তে আস্তে বলতে থাকে, তুমি আর আমি একই গ্রহ থেকে এসেছি, আর এই পৃথিবীর মানুষ কেউ কেউ আমাদেরকে দেবতা, আবার কেউ ফেরেশতা, আর এখনকার মানুষজন আমাদেরকে সুপারহিরো ডাকে। তখন হ্যাংকক জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের মতো কি আরো আছে। ক্যারেন তখন বলে, একটা সময় ছিল, কিন্তু এখন এই দুনিয়াতে শুধু তুমি আর আমি বেঁচে আছি। আর এবার হ্যাংকক একটা সিরিয়াস প্রশ্ন করে, সে ক্যারেনকে বলে, তোমার আর আমার মধ্যে সম্পর্কটা কি। ক্যারেন তখন বলে, আমরা দুজন ভাই বোন, কিন্তু হ্যাংকক একথাটা বিশ্বাস করে না। সে ক্যারেনকে বলে, আমরা যদি ভাই বোন হতাম তাহলে গতকাল রাতে তোমার সাথে আমার যেটা হচ্ছিল সেটা হওয়ার কথা ছিল না। কিন্তু তারপরও ক্যারেন বারবারই বলতে থাকে, না আমরা ভাই বোন। এটা বলে সে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু হ্যাংকক তখন রেগে গিয়ে বলে, ঠিক আছে তুমি যদি সত্যিটা আমাকে না বলো তাহলে আমি এখন উড়ে যাব আর তোমার স্বামীকে সবকিছু বলে দেবো। এটা বলেই হ্যাংকক সেখান থেকে উড়াল দেয়। আর ঠিক তখনই হ্যাংকককে থামাতে ক্যারেনও তার পেছন পেছন উঠতে শুরু করে, আর এরপরেই শুরু হয় এই দুইজনের মধ্যে এক ভয়ানক লড়াই। তাদের দুজনের মধ্যে হওয়া লড়াইতে শহরের অনেক কিছুই ধ্বংস হতে শুরু করে, এমনকি সেখানে একটা বিশাল টর্নেডো শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ের মধ্যেই ক্যারেন একটা বিশাল ট্রাক উঠিয়ে হ্যাংককের উপর আক্রমণ করে, আর এভাবে তারা মারামারি করতে করতে এক শহর থেকে আরেক শহরে চলে আসে। তখনই দেখা যায় তারা এমন একটা বিল্ডিং এর জানালা ভেঙে ফেলেছে যেখানে ক্যারেনের স্বামী রয় কাজ করত। আর এবার রয় তাদের দুজনকে মারামারি করতে দেখে ফেলে। সেই সাথে রয় এটা দেখেও অবাক হয় যে তার ভোলা ভালা স্ত্রী ক্যারেনও হ্যাংককের সাথে আকাশে উঠছে। এরপর রয় যখন বাড়িতে ফেরে সে ক্যারেনকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে, আমি তোমাকে আকাশে উঠতে দেখেছি, তাও আবার হ্যাংককের সাথে। ক্যারেন তখন একটু ইমোশনাল হয়ে যায়, আর তাই সে তার হাজবেন্ডের কাছে স্বীকার করে যে হ্যাঁ আমিও হ্যাংককের মতোই। তখন রয় ক্যারেনকে জিজ্ঞেস করে, তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি। ক্যারেন তখন বলে, আমরা দুজন স্বামী স্ত্রী ছিলাম, কিন্তু কখনো আমাদের বিয়ে হয়নি, আর শুধুমাত্র এই একটা কারণেই আমরা দুজন এখনো বেঁচে আছি। ক্যারেন আরো বলতে শুরু করে, আসলে আমাদের উপর একটা অভিশাপ আছে, যদি আমরা একে অপরকে বিয়ে করতাম অথবা একে অপরের সাথে থাকতাম তাহলে আমরা সাধারণ মানুষের মতো হয়ে যেতাম, আর আমাদের এই সুপার পাওয়ার বলতে কিছুই থাকতো না। একটা সময় আমরাও বুড়ো হয়ে মারা যেতাম, আর এজন্যই আমি সবসময় হ্যাংককের থেকে দূরে থাকি। কিন্তু আমি দুনিয়ার যে কোনো কোনায় থাকি না কেন, হ্যাংকক সবসময় আমাকে খুঁজে বের করে, আর এটাই আমাদের কিসমত। রয় সবকিছু শোনার পর ক্যারেনের উপর একটু কষ্ট পায়, তাই সে ক্যারেনকে বলে, তোমার এই সবকিছু আমাকে অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু তুমি আমাকে ধোকা দিয়েছো। এদিকে এই সব কথা হ্যাংককের জন্য একদম নতুন ছিল। সে এত বছর ধরে ভেবে আসছিল তার এই দুনিয়াতে কেউ নেই, কিন্তু এখন সে শুনছে তার ভালোবাসার মানুষটাই তার থেকে দূরে পালাচ্ছে। এটা শুনে তারও মন খারাপ হয়ে যায়, তাই সে একটা ওয়াইন শপে চলে আসে। সেখান থেকে কিছু বিয়ার কিনে যখন সে কাউন্টারে যায় তখন কাউন্টারের মালিক হ্যাংকককে ইশারা দিয়ে বোঝায় যে এখানে দুজন ডাকাত ঢুকেছে, আর তারা হ্যাংকককে দেখে টেবিলের নিচে লুকিয়ে পড়েছে। এটা বুঝতে পেরেই হ্যাংকক প্রথমেই একজন ডাকাতকে বের করে দোকানের বাইরে ছুঁড়ে মারে, কিন্তু ঠিক তখনই দ্বিতীয় ডাকাতটা দোকানদারের মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। আর হ্যাংকক যখন তাকে বাঁচাতে যায় তখন সেই ডাকাত হ্যাংকককে গুলি করে বসে। আর এবার একটা অদ্ভুত ঘটনা ঘটে, দেখা যায় ডাকাতের সেই গুলি এবার সোজা হ্যাংককের শরীরের ভেতর ঢুকে গেছে। এই প্রথমবারের মতো হ্যাংকক ব্যথা অনুভব করছিল, আর তখন সে বুঝতে পারে আসলে ক্যারেন এতক্ষণ ধরে যা কিছু বলছিল সবকিছুই ঠিক। হ্যাংকক যখনই ক্যারেনের কাছাকাছি চলে এসেছে ঠিক তখনই সে আবারও সাধারণ মানুষের মতোই হয়ে যাচ্ছে। এরপর দেখা যায় হ্যাংকককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর সেখানে ক্যারেন তার সাথে দেখা করতে আসে। ক্যারেন তখন হ্যাংককের কাছে এসে বলে, আজকে তোমার যে অবস্থা সেটা
শুধুমাত্র আমার কাছে আসার জন্যই হয়েছে। এই দুনিয়াতে আসার পর থেকেই যখনই আমরা দুজন কাছাকাছি আসার চেষ্টা করি তখনই আমাদের উপর বিপদ আসে, আর আমাদের দুজনের সুপার পাওয়ারই শেষ হয়ে যেতে শুরু করে। তাই আমাদের দুজনের জন্যই ভালো হবে যদি তুমি আমার থেকে দূরে চলে যাও, তাহলে তুমিও দ্রুত সুস্থ হয়ে যাবে আর তোমার সুপার পাওয়ারও আবার ফিরে আসবে। কিন্তু হ্যাংকক তখন ক্যারেনকে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা দুজন আলাদা হয়েছিলাম কিভাবে? ক্যারেন তখন বলতে থাকে, আজ থেকে কয়েকশো বছর আগে আমরা একসাথেই থাকতাম, কিন্তু খুব দ্রুতই আমরা জানতে পারি যদি আমরা একসাথে থাকি তাহলে আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যাই আর একসময় সাধারণ মানুষের মতোই বৃদ্ধ হয়ে মারাও যায়। এগুলো বলতে বলতেই ক্যারেন হ্যাংককের ঘাড়ে একটা কাটা দাগ দেখিয়ে বলে, এটা একটা তলোয়ারের কাটা দাগ, আর এটা 1000 বছর আগের দাগ, যখন কিছু লোকেরা আমাদেরকে তলোয়ার নিয়ে মারতে এসেছিল আর তুমি আমাকে বাঁচিয়েছিলে। এরপর সে হাতের একটা পোড়া দাগ দেখিয়ে বলে, এটা 1885 সালের কথা। ওই সময় কিছু লোকেরা আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল আর তুমি ঘরের ভিতরে এসে আমাকে বাঁচিয়েছিলে আর তখনই তোমার এখানে পুড়ে গিয়েছিল। কিন্তু হ্যাংকক তখন বলে, বাকি সব কথা বাদ দাও, 80 বছর আগে কি হয়েছিল? কারণ 80 বছর আগের আমার কোনো কথাই মনে নেই। ক্যারেন তখন বলতে থাকে, 80 বছর আগে তুমি আর আমি মিয়ামিতে থাকতাম আর তখন একদিন আমরা দুজন একসাথে মুভি দেখতে যাচ্ছিলাম, কিন্তু তখনই একটা লোক লোহার রড দিয়ে তোমার মাথার পেছনে বাড়ি দেয় আর তুমি ভয়াবহ রকমের আঘাত পেয়েছিলে। আর এভাবেই তুমি যতবার আমার কাছে এসেছো ততবারই তোমার বা আমার ক্ষতি হয়েছে, আর এজন্য আমি ওইবার তোমাকে হাসপাতালে রেখে তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম যাতে তুমি দ্রুত সুস্থ হয়ে যাও, আর এজন্যই আমাদের একে অপরের থেকে দূরে থাকা উচিত, তা না হলে আমরাও বাকিদের মতোই মারা যাব। ক্যারেন তখন আরো বলে, তাছাড়াও তুমি একজন সুপার হিরো, তাই আমাদের দুজনের মিলনের থেকে এই পৃথিবীর মানুষদের তোমাকে বেশি প্রয়োজন। এরপর এরা দুজন যখন কথা বলছিল তখন দেখা যায় হাসপাতালে 3 জন গুন্ডা ঢুকেছে, আর এরা আসলে সেই ব্যাংক ডাকাতি করা গুন্ডারাই ছিল, যাদের মধ্যে একজনের হাত হ্যাংকক আগেই কেটে দিয়েছিল আর তাই হাত হারিয়ে সে হ্যাংককের থেকে বদলা নিতে এসেছিল। আর তারা যখনই হ্যাংকককে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে তারা গুলি করতে শুরু করে, কিন্তু এখানে ক্যারেন হ্যাংকককে বাঁচানোর জন্য সামনে চলে আসে, যার ফলে দুটো গুলি ক্যারেনের শরীরে গিয়ে লাগে। আর যেহেতু ক্যারেন আর হ্যাংকক পাশাপাশি ছিল তাই ক্যারেনের কাছেও এখন সুপার পাওয়ার ছিল না, এজন্য ক্যারেনের শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। কিন্তু ক্যারেনের এই অবস্থা দেখে হ্যাংকক রেগে গিয়ে উঠে দাঁড়ায় আর সে তার বেডটা উঠিয়ে গুন্ডাদের দিকে ছুঁড়ে মারে। আসলে হ্যাংককের শরীর থেকে এখনো সুপার পাওয়ার পুরোপুরি যায়নি, আর সে রেগে গিয়ে ওই 3 জন গুন্ডাদের মধ্যে 2 জনকে ছুঁড়ে বিল্ডিং এর বাইরে ফেলে দেয়। কিন্তু তখনও হ্যাংককের শরীরে প্রচন্ড ব্যথা ছিল, তারপরেও সে যখন কোনো মতে উঠে দাঁড়ায় আর ক্যারেনের কাছে যাচ্ছিল ঠিক তখনই সেই হাত কাটা গুন্ডাটা পেছন থেকে এসে হ্যাংকককে কয়েকটা গুলি করে বসে, আর এবার গুলি লাগার ফলে হ্যাংককও প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় অপারেশন থিয়েটারে ক্যারেনের শরীরও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল, তার হার্টবিট কমতে কমতে একদম জিরো হয়ে গেছে। ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না, তাই তাকে মৃত ঘোষণা করেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই গুন্ডাটা হ্যাংককের মাথায় গুলি করতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে রয় এসে একটা কুড়াল দিয়ে গুন্ডাটার আরেকটা হাতও কেটে ফেলে। রয় সেদিন বুঝিয়ে দেয় সাধারণ মানুষ হলেও সে তার বউয়ের জন্য সবই করতে পারবে, আর ঠিক তখনই হ্যাংককের ক্যারেনের বলা কথাগুলো মনে পড়ে যায়। ক্যারেন তাকে বলেছিল আমরা দূরে গেলেই আমাদের পাওয়ার ফিরে আসবে। হ্যাংকক বুঝতে পারে ক্যারেনকে বাঁচাতে হলে তাকে এক্ষুনি এখান থেকে দূরে যেতে হবে। নিজের শরীর থেকে রক্ত ঝরছে, ব্যথায় দাঁড়াতে পারছে না, তবুও সে ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য কোনো মতে উঠে দাঁড়ায়। জানালা ভেঙে নিচে লাফ দেয়। প্রথম কয়েকবার সে ঠিক মতো উঠতেও পারে না, বারবার মাটিতে আছড়ে পড়ে, কিন্তু সে হার মানে না। সে যত দূরে যেতে থাকে তার পাওয়ার তত ফিরে আসতে থাকে, আর মিরাকেলের মতো প্রতিটা কদমে ক্যারেনের হার্টবিটও ফিরে আসতে শুরু করে। ক্যারেন বেঁচে যায়। হ্যাংকক তখন এক বিশাল লাফ দিয়ে অনেক দূরে আকাশে মেঘের ভেতর মিলিয়ে যায়। সত্যি বলতে এই সিনটা দেখলে যে কারো চোখে পানি চলে আসবে। এরপর ঠিক 1 মাস পরের ঘটনা। রয়, ক্যারেন আর তাদের ছেলে এখন খুব খুশিতেই জীবন কাটাচ্ছে। হঠাৎ রয়ের ফোনে হ্যাংককের কল আসে। সে রয়কে আকাশের দিকে তাকাতে বলে। তারা সবাই যখন চাঁদের দিকে তাকায় দেখে চাঁদের গায়ে একটা বিশাল বড় হার্ট আঁকা আছে। এরেন তখন হাসি মুখে বলে এটা হ্যাংকক করেছে। আর সিনেমার একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই হ্যাংকক এখন অন্য একটা শহরে চলে গেছে। সে আবার তার সেই সুপারহিরো রূপে ফিরে এসেছে, তবে এবার সে আর কোনো মাতাল নয়, বরং সত্যিকারের একজন সুপারহিরো হয়ে সবাইকে বাঁচানোর কাজ করছে। আর এভাবেই শেষ হয় এই দারুণ সুপারহিরোর গল্পটা। তো বন্ধুরা, কেমন লাগলো এই ইমোশন আর অ্যাকশনে ভরপুর কাহিনী? আপনারা যদি হ্যাংককের জায়গায় থাকতেন তাহলে ভালোবাসার মানুষের জন্য কি এই স্যাক্রিফাইসটা করতে পারতেন? কমেন্ট করে আমাকে জানাবেন। এই গল্প থেকে কিন্তু আমরা একটা দারুণ শিক্ষা পাই। প্রথম শিক্ষা হলো, ভাই কারো উপকার করতে গিয়ে দয়া করে তার বাড়ির দেওয়াল বা গাড়ি ভেঙে দিয়েন না। আর রাস্তায় জ্যাম দেখলে হ্যাংককের মতো গাড়ি উড়িয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবেন না, কারণ আমাদের কাছে সুপার পাওয়ার নেই, আমাদের আছে শুধু ট্রাফিক পুলিশের ফাইন খাওয়ার পাওয়ার। আর সব থেকে বড় কথা, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ফ্লাই, সরি মানে ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তবে একটু সিরিয়াসলি বললে হ্যাংকক আমাদেরকে খুব সুন্দর একটা কথা শিখিয়েছে। মানুষ যতই ভুল করুক বা জীবনে যতই পথ হারিয়ে ফেলুক না কেন, চাইলে যে কোনো সময় নিজেকে পাল্টে ফেলা যায়। আমাদের সবার ভেতরে একটা হিরো লুকিয়ে আছে, শুধু একটু চেষ্টা করে তাকে জাগিয়ে তুলতে হয়। আর সত্যিকারের ভালোবাসা মানে যে শুধু কাছে পাওয়া সেটা না, মাঝে মাঝে ভালোবাসার মানুষের মঙ্গলের জন্য তাকে হাসি মুখে দূরে সরিয়ে দেওয়াটাও জীবনের সব থেকে বড় হিরোগিরি। সেটা হ্যাংকক প্রমাণ করে দিয়েছে। তো আপনাদের জীবনে এমন কোন সুপার হিরো আছে কি যে সবসময় আপনাদেরকে ছায়ার মতো আগলে রাখে? কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছে
পাঠিয়েছেন আদনান করিম ভাই। তিনি বলেছিলেন অনেক সুন্দর হয়েছে ভাইয়া। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।